শিক্ষার্থী, কুষ্টিয়া সরকারি কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে একাদশ বিজ্ঞান শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসে স্পর্শক এবং অবিলম্ব নিয়ে কথা বলতে চাই। তোমরা ইতিমধ্যে স্পর্শক এবং অবিলম্ব সম্পর্কিত একটা ক্লাস বা একটা লেকচার তোমরা শুনেছ। আমাদের বিভাগের শিক্ষক দিন মোহাম্মদ সাহেব ক্লাসটি নিয়েছেন। আমরা সেখানে দেখেছি যে কী করে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ বের করতে হয়, অর্থাৎ কোনো বক্ররেখার সমীকরণ দেওয়া থাকলে সেই বক্ররেখার সমীকরণ থেকে কি করে সেই বক্ররেখার যে কোনো বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ বের করতে হয়, এবং সেখানে আলোচনা করা হয়েছে স্পর্শক কাকে বলে, অবিলম্ব কাকে বলে, স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে কি হবে, স্পর্শক ওয়াই অক্ষের সমান্তরাল হলে কি হবে, উভয় অক্ষের সাথে সমান কোণ উৎপন্ন করলে কি হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করা হয়েছে এবং আশা করি তোমরা সবাই ভালো মতোই বুঝতে পেরেছ। আমরা আসলে আজকের ক্লাসে একেবারেই কিছু বেসিক কথাবার্তা বলতে চাই। বিশেষ করে স্পর্শকের সমীকরণ আমরা জেনেছি ইতিমধ্যে যে y ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখা এক্স নট ওয়াই নট বিন্দুতে স্পর্শকের সমীকরণ y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়াল টু dy বাই dx at x নট y নট ইন্টু x মাইনাস x ওয়ান। আর সেই বিন্দুতে অর্থাৎ এক্স নট ওয়াই নট বিন্দুতে অঙ্কিত অবিলম্বের সমীকরণ এক্স মাইনাস এক্স নট প্লাস ওয়াই মাইনাস ওয়াই নট ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স অ্যাট এক্স নট ওয়াই নট ইকুয়াল টু 0। তাহলে এই যে স্পর্শক এবং অবিলম্ব এর যে সমীকরণ, সেই সমীকরণটা কি করে আসলো, কিভাবে এই যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখার এক্স নট ওয়াই নট বিন্দুতে স্পর্শকের সমীকরণ যে আমরা বলছি ওয়াই মাইনাস ওয়াই নট ইকুয়াল টু এক্স মাইনাস এক্স নট ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স অ্যাট এক্স নট ওয়াই নট, এই যে সমীকরণটা আসছে, এই সমীকরণটা কিভাবে আসছে, অবিলম্বের সমীকরণটা কিভাবে আসছে, সেইটা আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন রয়ে দেওয়ার কথা। আমরা সেই সম্বন্ধে আজকে আলোকপাত করতে চাই। অর্থাৎ এই চ্যাপ্টারের যে সূত্রগুলো আমরা বলেছি, যে এই সূত্রগুলো আসলে কিভাবে আসছে সেই জিনিসটা নিয়ে আমি আজকে একটু কথা বলবো তোমাদের সঙ্গে। তো এইটা বোঝাতে গেলে আসলে সরল রেখা সম্বন্ধে আমাদের কিছুটা জ্ঞান থাকা দরকার। সরল রেখার সমীকরণ সম্বন্ধে আমরা ইতোমধ্যেই পড়েছি, সরল রেখা বিভিন্ন টাইপের সরল রেখা। তা আমরা ঢাল সম্বন্ধে আমরা জানি যে ঢাল কি, একটা ঢাল কার থাকে, উত্তর হচ্ছে ঢাল সরল রেখার থাকে। ঢাল কি, ঢাল হচ্ছে কোনো রেখা এক্স অক্ষের সাথে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে যে কোণ তৈরি করে, সেই কোণের ট্যানের মানকে ওই রেখা ঢাল বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো, এটা নিশ্চয়ই তোমরা ভুলে যাওনি, যে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টের মাধ্যমে কোনো সরলরেখা এক্স অক্ষের সাথে যে কোণ তৈরি করে সেই কোণের ট্যানের মানকে ওই রেখার ঢাল বলে। এইটাকে আর একভাবেও আমরা ডিফাইন করতে পারি, সেটা হলো কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে সেই কোণের ট্যানের মানকে ওই রেখার ঢাল বলে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে একটা রেখা এক্স অক্ষের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টের মাধ্যমে এক্স অক্ষের সাথে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ওই রেখার ঢাল হবে কত, tan 45। এই tan 45 ইকুয়াল টু 1, দ্যাট ইজ ওই রেখার ঢাল হলো 1। এই ঢালকে আমরা নর্মালি এম দ্বারা প্রকাশ করি। তোমরা এটা মাধ্যমিক পর্যায়ে শিখে আসছো, এইচএসসি লেভেলে এসে সেগুলো আরও ভালোভাবে শিখছো তোমরা। এই যে ঢাল, এই ঢালকে
আমরা এম দিয়ে প্রকাশ করি, এবং ক্যালকুলাসে আমরা যে এক্স এর সাপেক্ষে ওয়াই দ্য ফাংশন অফ এক্স যদি হয় তাহলে সেই ওয়াই এর যে ডিফারেন্সিয়েশন করি, অন্তরক সহগ বের করি, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বের করি, সেই ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টকে আমরা ডিওয়াই বাই ডিএক্স দ্বারা প্রকাশ করি। উইথ রেসপেক্ট টু এক্স ওয়াইকে যখন ডিফারেন্সিয়েট করি তাহলে অপারেটর নিতে হয় ডিডিএক্স। তার মানে ওয়াইকে যদি ডিফারেন্সিয়েট করা হয় ডিওয়াই বাই ডিএক্স, দ্যাট ইজ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এফ ড্যাশ এক্স। এই যদি ডিওয়াই বাই ডিএক্স অন্তরক সহগ জিওমেট্রিক্যালি ডিওয়াই বাই ডিএক্স দ্বারা কিন্তু ঢাল মিন করে, একটা সরলরেখার ঢাল বোঝায়। তাহলে আমরা যদি বলি একটা সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে তার ঢাল হচ্ছে ট্যান থিটা। আর সেই ট্যান থিটাকে আমরা যদি এম দ্বারা প্রকাশ করি তাহলে এম ইকুয়াল টু ট্যান থিটা। যদি সরলরেখাটা এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে এম ইকুয়াল টু ট্যান 45 ডিগ্রি ইকুয়াল টু 1। এখন এই ঢালটা কয়ভাবে বের করা যায়, কত উপায়ে একটা সরলরেখার ঢাল নির্ণয় করা যায়? একটা সরলরেখার ঢাল মূলত 3টা উপায় নির্ণয় করা যায়। প্রথমত, কোনো সরলরেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে অ্যান্টিক্লকওয়াইজ মুভমেন্টের মাধ্যমে, সেই কোণের পরিমাণ যদি জানা থাকে তাহলে সেখান থেকে ঢাল বের করা যায় ট্যান থিটার মাধ্যমে। আর একটা উপায় ঢাল বের করা যায়, সেটা হলো কোনো রেখা, ওই রেখার সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে সমীকরণ থেকেও ঢাল বের করা যায়। এটা সব সরলরেখা আমরা আলোচনা করে আসছি যে সমীকরণ থেকেও ঢাল বের করা যায়। সমীকরণ থেকে ঢাল বের করার ফর্মুলা হচ্ছে মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। সাপোজ একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে 3x প্লাস 4y মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এটা নিশ্চয়ই সরলরেখার সমীকরণ, যেহেতু সকল একঘাত বিশিষ্ট সমীকরণ সরলরেখার সমীকরণ নির্দেশ করে। কাজেই এই রেখার সমীকরণ হবে, এই রেখার ঢাল হবে m ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ হলো 3, ওয়াই এর সহগ হলো 4। যদি এখানে মাইনাস থাকতো তাহলে ওয়াই এর সহগ আসতো -4, এটা ইকুয়াল টু 3/4। তাহলে দ্বিতীয় উপায়ে আমরা ঢাল বের করা যে উপায় আছে সেটা বললাম, যে সমীকরণ থেকেও, একটা সরলরেখার সমীকরণ থেকেও ঢাল বের করা যায়। তৃতীয় উপায় হচ্ছে, যে রেখার ঢাল বের করতে হবে ওই রেখার উপরস্থ যদি 2টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে সেই দেওয়া স্থানাঙ্ক থেকেও ওই রেখার ঢাল নির্ণয় করা যায়। সেই ক্ষেত্রে দেওয়া 2টা বিন্দুর স্থানাঙ্ক থেকে ঢাল বের করার ফর্মুলা হচ্ছে m ইকুয়াল টু সাপোজ 2টা বিন্দু দেওয়া আছে, সেই রেখার উপর অবশ্যই 2টা বিন্দু হতে হবে। একটা বিন্দু হলো x1 y1 আর একটা বিন্দু হলো x2 y2। তাহলে এই 2টা বিন্দুগামী সরলরেখার ঢাল হবে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। এই 3টা উপায়ে মূলত সরলরেখার ঢাল বের করা যায়। আমরা আর একটা জিনিস জানি, প্রশ্ন উঠতে পারে যে স্যার এগুলো কেন আলোচিত হচ্ছে? আমরা তো স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নিয়ে কথা বলবো। হ্যাঁ, এখানেই কথা, যে স্পর্শকের সমীকরণ যদি বের করতে চাই তাহলে আমি এখন যেটা আলোচনা করছি এটা কাজে লাগবে। সেই জন্যে এর কোরিলেটেড যে জিনিসগুলা, সেই জিনিসগুলো আমি প্রিলিমিনারি আলোচনা করে নিচ্ছি যাতে তোমাদের বোঝাতে সুবিধা হয়। এই যে আমি প্রথমেই আমরা কথা দিয়ে আসছি যে স্পর্শকের সমীকরণটা কিভাবে আসছে, অবিলম্বের সমীকরণটা কিভাবে আসছে, কেন এরকম হচ্ছে, সেই জিনিসটা আমরা যদি ভালো করে বুঝতে চাই তাহলে ওর সাথে কোরিলেটেড এই বিষয়গুলো তোমার জানতে হবে। এখন আমরা সরলরেখার সমীকরণে দেখে আসছি যে বিভিন্ন ধরনের সরলরেখা আছে। তার ভিতরে একটা সরলরেখা আছে যে সরলরেখাটা একটা বিন্দুগামী m ঢাল বিশিষ্ট সরলরেখা, অর্থাৎ একটা বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, সাপোজ একটা সরলরেখা এই x1 y1 বিন্দু দিয়ে যাচ্ছে, এত বিন্দুগামী, আর সেই রেখাটার ঢাল m, অর্থাৎ m ঢাল বিশিষ্ট একটি সরলরেখা এত বিন্দুগামী হলে তার সমীকরণ আমরা জানি y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। প্রশ্ন উঠতে পারে
এই এক্স ওয়াই কোথা থেকে আসলো? এক্স ওয়াই হলো ওই রেখা, যে রেখার আমরা সমীকরণ বের করছি সেই রেখার উপরস্থ একটা বিন্দু, সেই রেখার উপরে যে কোনো একটা বিন্দু এক্স ওয়াই। তাহলে এই সমীকরণ, সবগুলো সমীকরণও কিন্তু প্রুভ করা যায়, এবং সরলরেখার যে চ্যাপ্টার সেই চ্যাপ্টারে এগুলো প্রমাণ করা হয়েছে, প্রমাণ করে দেওয়া আছে। এই সূত্রটা আমাদের আজকে কাজে লাগবে। আমরা বলেছি যে ঢাল দিয়ে 3 উপায় বের করা যায়, তার মধ্যে প্রথম উপায় আমরা বলেছি যে একটা সরলরেখা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে সেই রেখার ঢাল আমরা বের করতে পারি ট্যান থিটার মাধ্যমে। ওইটা কাজে লাগবে। আর এইটা কাজে লাগবে, একটা বিন্দুগামী এম ঢাল বিশিষ্ট সরলরেখা, সেই সরলরেখার সমীকরণ আমরা, এটা আমাদের মনে রাখতে হবে। আর একটা জিনিস, সেটা হলো যে একটা স্পর্শক, স্পর্শক কাকে বলে সেটাও তোমরা জানো। ও, আর একটা জিনিস লাগবে, সেটা হলো আমরা প্রথমেই বললাম যে কোনো সরলরেখার ঢাল এবং এই ঢালকে ডিওয়াই বাই ডিএক্স দ্বারা প্রকাশ করা হয়। ডিওয়াই বাই ডিএক্স অ্যাকচুয়ালি অন্তরক সহগ, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। যদি একটা ফাংশন দেওয়া থাকে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, তখন এক্স এর সাপেক্ষে সেই ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে যে ডিওয়াই বাই ডিএক্স বা অন্তরক সহগ আমরা বের করি, সেই অন্তরক সহগ অ্যাকচুয়ালি জিওমেট্রিক্যালি এটা রিপ্রেজেন্ট করে স্লোপ, স্লোপ অফ এ স্ট্রেট লাইন। একটা সরলরেখার ঢাল রিপ্রেজেন্ট করে, জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্টেড। এটা আমাদের জানতে হবে। এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যেতে চাই। দেখো, একদমই সোজা জিনিস এবং খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার। আমরা এই স্পর্শকের সমীকরণ দিয়ে অঙ্ক করছি, কিন্তু সেই স্পর্শকের সমীকরণটা কিভাবে আসলো যদি সেটা না বুঝতে পারি, তাহলে মনের ভিতরে একটা প্রশ্ন থেকে যায়। এই জন্যেই আমি চেষ্টা করছি আজকে কি করে সেই সূত্রটা ডেভেলপ করা হয়েছে, কি করে সেই সূত্রটা প্রতিষ্ঠিত হয়েছে, কিভাবে আসছে, সেইটা তোমাদের বোঝানোর। আশা করি তোমরা বুঝতে পারবে। দেখো, আমরা দুইটা পরস্পর লম্ব রেখা আঁকছি, লম্ব রেখা আঁকছি, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। ও এক্স ও ওয়াই, এটা আনুভূমিক, এটা উলম্ব রেখা। এটাকে আমরা এক্স অক্ষ বিবেচনা করছি, এটাকে ওয়াই অক্ষ বিবেচনা করছি। এখানে একটা বক্ররেখা নিচ্ছি, সাপোজ এভাবে বক্ররেখাটা নিল। এই বক্ররেখার উপরে পি একটা বিন্দু নিলাম, পি বিন্দু নিলাম, এইখানে দিই পি বিন্দুটা। এই পি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম x1 y1। আমরা কিন্তু স্পর্শক কাকে বলে গতদিন তোমাদের স্যার তোমাদের বুঝিয়েছেন, ওদিকে আমরা আলোচনায় যাচ্ছি না। অবিলম্ব কাকে বলে সেটাও আলোচনায় যাচ্ছি না। কিন্তু সেই স্পর্শকের সমীকরণটা কি করে আসছে, কিভাবে আসছে, আমরা যে বলেছি যে স্পর্শকের সমীকরণ x1 y1 বিন্দুতে, এই যে বক্ররেখার উপর পি একটা বিন্দু নিলাম যার স্থানাঙ্ক x1 y1, এই বিন্দুতে এই স্পর্শকের সমীকরণ যে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1 বাই dy বাই dx at x1 y1 ইন্টু x1 মাইনাস x1, সেইটা কি করে আসছে সেইটা আমরা বোঝানোর চেষ্টা করছি। তো ধরো এই পি বিন্দুতে একটা স্পর্শক আঁকছি আমরা, পিটি স্পর্শক আঁকলাম। পিটি স্পর্শক আঁকলে দেখো এই পিটি স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তাহলে ধরে নিলাম থিটা কোণ উৎপন্ন করেছে। এই যে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টের মাধ্যমে পিটি স্পর্শক এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে এই পিটি স্পর্শকের ঢাল কত হবে? ঢালকে আমরা এই ট্যান থিটা দ্বারা প্রকাশ করি, ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করি। আর যেহেতু এই রেখাটা স্পর্শকটা এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ স্লোপ, স্লোপের সংজ্ঞা অনুসারে আমরা জানি 3 উপায়ের মধ্যে প্রথম উপায় আমরা বলেছিলাম যে কোনো রেখা, ওই আজকে তো আলোচনা করেছি প্রথমেই, যে একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানের মানকে ওই রেখার ঢাল বলে, সেই ঢালকে এম দিয়ে প্রকাশ করি, অর্থাৎ এম ইকুয়াল টু ট্যান থিটা।
এখন দেখো যে এই যে স্পর্শকটা, এই স্পর্শকটা তো x1 y1 বিন্দু দিয়ে চলে গেছে। এখন x1 y1 বিন্দু দিয়ে যদি চলে গিয়ে থাকে, তাহলে এর উপরে, এই স্পর্শকের উপরে আমি যদি আর একটা বিন্দু নেই, তাহলে সেই আর একটা বিন্দু নিলাম xy। তাহলে এই দুইটা বিন্দুকে আমি তাহলে পিটি রেখার ঢাল আবার বের করতে পারি। আমরা বলেছি যে তিনটা উপায়ে ঢাল বের করা যায়। তার প্রথম উপায় থিটার মাধ্যমে, দ্বিতীয় উপায় বলেছিলাম সমীকরণের মাধ্যমে, তৃতীয় উপায় বলেছি ওই রেখার উপরস্থ দুইটি বিন্দুর স্থানাঙ্ক থেকেও ঢাল বের করা যায়। তাহলে দেখো যে এই যে একটা বিন্দু দেওয়া আছে x1 y1, এই আর একটা বিন্দু দেওয়া আছে xy। তাহলে এই রেখার উপর পিটি স্পর্শকের উপরই তো দুইটা বিন্দু, তাহলে এই দুইটা বিন্দু থেকেও তো পিটি স্পর্শকের ঢাল বের করা যায়। সেই ঢাল তখন আবার সেই ঢাল ইকুয়াল টু y মাইনাস y1 বাই x মাইনাস x1। আবার আমরা জানি যে m ইকুয়াল টু dy বাই dx। কোন বিন্দুতে? এই যে at x1 y1। dy বাই dx তো বক্ররেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল dy বাই dx। কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে, কোন বিন্দুতে? x1 y1 বোঝানোর জন্য আমরা এখানে dy বাই dx এর at x1 y1 দিলাম। তাহলে একটা জিনিস খেয়াল করো, এটাও m, এটাও m, এটাও m। তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি অতএব tan থিটা ইকুয়াল টু y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইকুয়াল টু dy বাই dx at x1 y1। তাহলে এইটা বাদ দিয়ে এইটা সমান এইটা সমান এটা আমরা প্রয়োজনীয় এই জিনিসটা নিচ্ছি, নিলে পরে সেখান থেকে কি দাঁড়ালো যে y মাইনাস y1 বাই x মাইনাস x1 এটা ইকুয়াল টু dy বাই dx at x1 y1। এটাকে ওই পাশে নিয়ে গেলে y মাইনাস y1 এটা ইকুয়াল টু x মাইনাস x1 ইন্টু dy বাই dx at x1 y1। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এটাই কিন্তু বলতে চেয়েছি যে আমরা শুধু মুখস্থ করব না, আমরা একটা জিনিস কি করে আসছে সেটা যদি আমাদের মগজে ঢুকে গিয়ে থাকে তাহলে ওটা আমি আর ভুলবো না জীবনে, এবং সেটাকে আমরা আমাদের কর্মক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রয়োজনে সেটাকে ব্যবহার করতে সুবিধা হবে। যদি বুঝে মুখস্থ রাখি বা মনে রাখি সেটা দীর্ঘস্থায়ী হবে। আর না বুঝে মুখস্থ করলাম তাহলে কিছুক্ষণ পরে ভুলে যেতে হবে। তাহলে দেখো যে আমরা বলেছি যে এই বক্ররেখার সমীকরণকে আমরা বলেছি y ইকুয়াল টু f অফ x। এই y ইকুয়াল টু f অফ x বক্ররেখার উপর p x1 y1 একটা বিন্দু নিয়েছি, সেই বিন্দুতে একটা স্পর্শক টেনেছি, সেই স্পর্শকের সমীকরণ আমরা তাহলে নির্ণয় করতে পারলাম। তাহলে দেখছি আমরা এই বক্ররেখার সমীকরণ তো দেওয়াই থাকবে, এরকম এই যে বক্ররেখা, এই বক্ররেখার সমীকরণ তোমার দেওয়া থাকবে। এখন এর অ্যাপ্লিকেশন, এই যে আমরা সমীকরণটা শিখলাম যে একটা বক্ররেখা y ইকুয়াল টু f অফ x, তার উপর x1 y1 একটা বিন্দু, সেই বিন্দুতে তাহলে স্পর্শকের সমীকরণ হবে y মাইনাস y1 ইকুয়াল টু x মাইনাস x1 ইন্টু dy বাই dx at x1 y1। এখান থেকে প্রত্যেকটা জিনিস সম্বন্ধে তোমার একদম পরিপূর্ণ ধারণা থাকতে হবে xy কোথায় আছে। xy এই স্পর্শকের উপর আছে। অনেকে আমরা প্রশ্ন করলে আমরা হা করে থাকি, যখন প্রশ্ন করা হয় যে xy কোথায়, হ্যাঁ xy কোথায় তা তো জানি না। xy এই যে সরল রেখা, এই যে স্পর্শক, যে রেখার সমীকরণ আমরা বের করছি সেই রেখার উপরেই xy একটা বিন্দু থাকবে, আর x1 y1 বিন্দুটাও একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকবে বক্ররেখার উপরে। যে বক্ররেখার উপরে যে বক্ররেখার যে বিন্দুতে আমরা স্পর্শক টেনেছি সেই বিন্দুটা হচ্ছে x1 y1। dy বাই dxটা কি? dy বাই dxটা হচ্ছে ওই স্পর্শকের ঢাল। তাহলে তোমার একটা বিষয়
যে তোমাকে আমি একটা বক্ররেখার সমীকরণ দিয়ে দিলাম আর বক্ররেখার উপরস্থ একটা বিন্দু দিয়ে দিলাম, বললাম যে এই বিন্দুতে তোমার স্পর্শকের সমীকরণ বের করতে হবে। তাহলে তোমার এই যে আমাদের এই সমীকরণটা, এই সমীকরণে তাহলে কোনটা জিনিস আমার অজানা থাকছে? দেখো, এই যে x1 y1 বিন্দুটা, x1 y1 বিন্দু তো আমি এখানে বলেই দিব। সাপোজ এখানে একটা সমীকরণ দিলাম যে y স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস এক্স স্কোয়ার, সাপোজ একটা ইকুয়েশন দিয়ে দিলাম, একটা ফাংশন দিয়ে দিলাম y তে ফাংশন অফ x ইয়ার। অবশ্য এইখানে এভাবে দিই তাহলে সুবিধা হবে, ফাংশন হবে না ওভাবে দিলে। y ইকুয়াল টু রুট অফ 4 মাইনাস এক্স স্কোয়ার, এটা তো ফাংশন। তাহলে এই যে এই বক্ররেখা, কথার কথা তোমাকে বললাম যে 1 1 বিন্দুতে, তাহলে দেখো মজার বিষয় কি, এই যে x1 y1 x1 1 y1 1, x y তো ওই বক্ররেখার উপরে ওই স্পর্শকের উপরে যে কোনো বিন্দু। তাহলে শুধু দেখো এর ভিতরে আমার এটা জানা আছে, এটা জানা আছে, x y ও তো আমার যে কোনো বিন্দু, শুধু জানা থাকছে না কোনটা, এই dy বাই dx at x1 y1। অর্থাৎ যে বিন্দুতে আমার স্পর্শকের সমীকরণ বের করতে হবে সেই স্পর্শকের ঢালটা আমার জানা নেই। আর আমরা বলেইছি যে জিওমেট্রিক্যালি ঢালকে আমরা ট্যান থিটা দ্বারা প্রকাশ করি, কিন্তু ক্যালকুলাসে এই যে আমরা অন্তরক সহগ নির্ণয় করি, অন্তরক সহগ তো নির্ণয় করি dy বাই dx বলি, সেই dy বাই dx দ্বারা কিন্তু ঢাল রিপ্রেজেন্ট করে, অর্থাৎ dy বাই dx ও ঢাল। তাহলে আমাদের সেখান থেকে যে বক্ররেখার সমীকরণ দেওয়া থাকলো সেই বক্ররেখা থেকেই কিন্তু এই dy বাই dxটা বের করে নিয়ে আসতে হবে। অর্থাৎ এই যে সমীকরণটা দেওয়া আছে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু x। যখন আমরা ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করার পরে এই বক্ররেখার যে কোনো বিন্দুতে কিন্তু ঢালটা বের হলো, কিন্তু আমার তো স্পেসিফিক এই যে বিন্দুটা দেওয়া আছে 1 1, তখন dy বাই dx যেটা বের হলো সেইখানে x এর পরিবর্তে 1 এবং y এর পরিবর্তে 1 বসিয়ে আমার কাঙ্ক্ষিত dy বাই dx বের করতে হবে। dy বাই dx বের করে সমীকরণে বসাই দিলেই স্পর্শকের সমীকরণ বের হয়ে যাবে। কি অবস্থা? নিশ্চয়ই সহজ লাগছে, কঠিন লাগার কথা নয়। এবার দেখো যে স্পর্শকের সমীকরণটা আমরা পেয়ে গেলাম। এবার অবিলম্বের সমীকরণ, অবিলম্বটা কি সেইটাই যদি আমি না বুঝি, হ্যাঁ আমি খাবো, ভাত খাবো কিংবা আমি কিছু খেতে যাচ্ছি, কি খাচ্ছি সেটাই যদি না বুঝি, সেটাই যদি না জানি, তাহলে আমাকে কেউ প্রশ্ন করলে তো আমি উত্তর দিতে পারবো না। আমাকে বলতে হবে যে আম্মা জানে কি খেয়েছি, আম্মা জানে, তার কারণ আম্মা খাওয়াই দেয় আর আমি শুধু গোগরা শিখিয়ে দিই। তা আমি যে এবার অবিলম্বের সমীকরণ বের করব, অবিলম্বটা কি সেটা আমার অ্যাট ফার্স্ট বুঝতে হবে। সে সম্বন্ধে তোমাদের গতদিন আলোচনা হয়েছে। দেখো অবিলম্বের ক্ষেত্রে বলা হয়েছে যে স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্বটাই হলো অবিলম্ব। এই যে পি কিউটা, এই পিটি স্পর্শকের পি বিন্দুতে আমি যদি একটা লম্ব টানি পি কিউ, তাহলে পি কিউটাকে বলা হবে অবিলম্ব। কোথায়? x1 y1 বিন্দুতে। এখন এইটা যদি ভালো করে বুঝতে হয় তাহলেও আবার তোমার গোড়ায় ফিরে যেতে হবে, সরল রেখার উপর ডিপেন্ড করতে হবে। আমরা সরল রেখার এই যে 3-এর ই 3-এর এফ 3-এর এফ চ্যাপ্টারে আমরা এই সমস্ত জিনিস খুব ভালো করে করে আসছি, কিন্তু করোনার যেমন সংক্রমণ তেমনি কালের আবর্তে বেশিরভাগই আমরা ভুলে গিয়েছি যে দুইটা রেখা যদি পরস্পর লম্ব হওয়ার শর্ত কি, দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে সেখানে একটা শর্ত পালিত হয়। সেই শর্তটা কি আমরা শিখে আসছি, আমরা জেনে আসছি, মনেও আছে আমাদের অনেকের। সেটা হলো দুইটা রেখার ঢাল দ্বয়ের গুণফল -1 হবে। অর্থাৎ একটা রেখা যদি m1 হয়, একটা রেখার ঢাল যদি m1 হয় আর একটা রেখার ঢাল যদি m2 হয়, তাহলে এই দুইটা রেখার লম্ব হওয়ার শর্ত হলো m1 ইন্টু m2 ইকুয়াল টু -1। এই জিনিসটা আমাদের কাজে লাগবে এখানে। দেখো কি মজাদার, হেভি ইন্টারেস্টিং, যে এইবার আমরা এই যে স্পর্শক ছিল, এই স্পর্শকের সমীকরণ কিন্তু আমার ছিল এটা, স্পর্শকের সমীকরণ ছিল এটা। দেখো এই স্পর্শকটাও x1 y1 বিন্দুগামী, আবার অবিলম্বটাও x1 y1 বিন্দুগামী। অর্থাৎ
এই স্পর্শকের সমীকরণ যখন আমরা বের করেছিলাম তখন এই যে x1 y1 বিন্দু আমার দরকার ছিল সেটা দেওয়া ছিল, আমাদের জানা ছিল না শুধু এর ঢাল। সেই ঢাল আমরা বের করে নিয়েছিলাম dy বাই dx, আর dy বাই dx দুইটা বিন্দুগামী ছিল, সেই জন্যে আমরা তার ঢাল y মাইনাস y1 বাই x মাইনাস x1, সেখান থেকে আমরা এই সমীকরণে উপনীত হয়েছিলাম। এখন এই যে স্পর্শকের ঢাল তো আমরা ধরে নিয়েছিলাম dy বাই dx, তাই না? এই যে স্পর্শকের ঢাল ছিল dy বাই dx। তাহলে এইবার এই স্পর্শকের উপর এই অভিলম্ব তো লম্ব, তাহলে এইটার ঢাল যদি হয় dy বাই dx, অর্থাৎ এটাকে যদি আমি m দিয়ে প্রকাশ করি, তাহলে এইটা হচ্ছে তার লম্ব। দুইটি রেখার লম্ব হওয়ার শর্ত কি? দুইটি রেখার লম্ব হওয়ার শর্ত হলো তাদের ঢাল দেওয়ার গুণফল -1 হওয়া। অর্থাৎ প্রথম এই যে স্পর্শকের ঢাল m, তার এই রেখার ঢাল আমরা জানি না, এই অভিলম্বের ঢাল জানি না, সেটা ইকুয়াল টু -1 হবে। তার মানে এই জানি না ইকুয়াল টু কত? -1 বাই m, অর্থাৎ অবিলম্বের ঢাল হবে -1 বাই m। অবিলম্বের ঢাল যদি -1 বাই m হয় এবং সেই অবিলম্বটাও তো x1 y1 বিন্দুগামী, এই স্পর্শ বিন্দুগামী, এখন দেখো যে এই অবিলম্বের উপরে যদি একটা বিন্দু x y নিয়ে ফেলি, তাহলে তখন এই দুই বিন্দুগামী, এই যে এই দুই বিন্দুগামী সরল রেখার ঢাল কত? এই দুই বিন্দুগামী সরল রেখার ঢাল কত হবে? y মাইনাস y1 বাই x মাইনাস x1। এই রেখার ঢাল হলোই, আবার সেই ঢাল তো এখানে -1 বলে দেওয়া আছে, -1 বাই m, তাহলে -1 বাই m। তাহলে সেখান থেকে আমরা এই r গুণন করি, r গুণন করলে y মাইনাস y1 এটা ইকুয়াল টু -1 বাই m ইন্টু x মাইনাস x1। এবার দেখো যে y মাইনাস y1 প্লাস 1 বাই m ইন্টু x মাইনাস x1 সমান 0, বা x মাইনাস x1 প্লাস y মাইনাস y1 ইন্টু m সমান 0, বা x মাইনাস x1 প্লাস y মাইনাস y1 ইন্টু m এর মানটা বসিয়ে দিচ্ছি dy বাই dx at x1 y1 এটা ইকুয়াল টু 0। তাহলে এইবার পেয়ে গেলাম অবিলম্বের সমীকরণ। অবিলম্বের সমীকরণটা কি হলো? এই যে y ইকুয়াল টু f অফ x বক্ররেখার x1 y1 বিন্দুতে অঙ্কিত অবিলম্বের সমীকরণ x মাইনাস x1 প্লাস y মাইনাস y1 ইন্টু dy বাই dx at x1 y1 ইকুয়াল টু 0। এইভাবে অবিলম্বের সমীকরণটা আসলো। তাহলে অবিলম্বের সমীকরণের ক্ষেত্রেও কিন্তু দেখো মজার বিষয় যে x1 y1 তো দেওয়াই থাকছে, এই যে এখানে x1 y1 আমরা 1 ধরেছিলাম আগে, আর xy তো এই অবিলম্বের উপরে যে কোনো বিন্দু, তাহলে থাকছে জানা থাকছে না শুধু dy বাই dx। তাহলে সমীকরণটা দেওয়া থাকবে, সেই সমীকরণের উইথ রেসপেক্ট টু x ডিফারেন্সিয়েট করে x1 y1 বিন্দু অথবা গিভেন পয়েন্ট দিয়ে আমরা সেই dy বাই dx বের করব। ওই বিন্দুতে dy বাই dx বের করে এখানে বসিয়ে দিলেই আমার অবিলম্বের সমীকরণ বের হয়ে যাবে। তোমরা আশা করি অবিলম্বের সমীকরণ কি করে আসছে সেটা বুঝতে পেরেছো। আমরা প্রয়োগ তো গতদিনই শিখেছি, কিন্তু কিভাবে সেটা আসছিল সেটা আজকে আমরা জানতে চাই, বুঝতে চাই। এটা বুঝলে আমাদের মাথার ভিতরে যে জড়তা থাকার আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে, তখন আমরা সেটাকে মানে নির্দ্বিধায় প্রয়োগ করতে পারবো, স্বাচ্ছন্দ্যের সাথে সেটাকে প্রয়োগ করে আমরা অঙ্ক করতে পারবো। আশা করি আমার কথা তোমরা বুঝতে পারছো। এইবার আর একটা জিনিস দেখো, আমরা আজ পর্যন্ত বা কাল পর্যন্ত জেনেছি যে স্পর্শক এক্স অক্ষের সাথে বা এক্স অক্ষের সমান্তরাল হলে dy বাই dx ইকুয়াল টু 0 হবে। কেন হবে? কেন হবে? স্পর্শক এক্স অক্ষের উপরে লম্ব হলে dy বাই dx ইকুয়াল টু কত হবে? tan 90 বা ইনফিনিটি হবে। কেন হবে? এই যে কেন, মনের ভিতরে যে ক্ষুধা, মনের ভিতরে যে জানার আগ্রহ, যে কৌতূহল, এটা নিবারণ করার জন্য আজকের ক্লাস। দেখো
এটা এক্স অক্ষ, মূল বিন্দু ওয়াই অক্ষ, এইভাবে একটা বক্ররেখা। এই বক্ররেখা এই বিন্দুতে আমি একটা স্পর্শক টেনে দিলাম। স্পর্শক টেনে দিলে দেখো সেই স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হয়ে যাচ্ছে। এক্স অক্ষের সমান্তরাল হলে পরে এই স্পর্শকটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এই বক্ররেখাটা যদি এইভাবে চলে আসতো, তাহলে এখানে স্পর্শক, অঙ্কিত স্পর্শক এক্স অক্ষের সাথে মিলে যেত, অর্থাৎ স্পর্শক এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করত। তাহলে তার সেই স্পর্শকের ঢাল কত হতো? tan 0। tan 0 কে আমরা m দ্বারা প্রকাশ করতাম। হ্যাঁ, আর এর আরেক নাম হলো dy বাই dx। তাহলে dy বাই dx ইকুয়াল টু tan 0 ইকুয়াল টু 0 হয়ে যেত। অর্থাৎ যদি স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হয়ে যায় তাহলে dy বাই dx ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে কেন হচ্ছে? স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হওয়া মানে এক্স অক্ষের সাথে হয় 0 ডিগ্রি কোণ উৎপন্ন করা অথবা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করা। যদি স্পর্শকের দিক এবং এক্স অক্ষের দিক একই দিকে থাকে তার মানে 0 ডিগ্রি, আর যদি ঘুরে এইভাবে ডিরেকশন থাকে তাহলে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করা। 0 ডিগ্রি করুক আর 180 ডিগ্রি করুক, উভয় ক্ষেত্রেই tan এর মান 0, অর্থাৎ tan 0 ডিগ্রি ইকুয়াল টু 0, tan 180 ডিগ্রি ইকুয়াল টু 0। আর এই কারণে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে dy বাই dx ইকুয়াল টু 0 হয়ে যায়। এবার আমরা দেখতে চাই যে স্পর্শক এক্স অক্ষের উপরে লম্ব হলে কি অবস্থা হয়। স্পর্শক এক্স অক্ষের উপরে লম্ব হলে কি অবস্থা? এইভাবে বক্ররেখাটা নিলাম, এই যে স্পর্শক, তার স্পর্শকটা দেখো ওয়াই অক্ষের সমান্তরাল হয়েছে, অর্থাৎ এক্স অক্ষের উপরে লম্ব হয়েছে। তো লম্ব হলে এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টের মাধ্যমে সরল রেখাটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আমাদের এই যে স্পর্শক, সেই স্পর্শকের ঢালকে আমরা dy বাই dx দ্বারা যদি প্রকাশ করি, dy বাই dx ইকুয়াল টু m, আর সেই m ইকুয়াল টু tan 90 ডিগ্রি। সেই জন্য বলা হচ্ছে মূলত যে স্পর্শক y অক্ষের সমান্তরাল হলে বা x অক্ষের উপরে লম্ব হলে dy বাই dx এইটা ইকুয়াল টু tan 90 ডিগ্রি। আর tan 90 ডিগ্রির মান এটা ইনফিনিটি। আর সেই ইনফিনিটিকে আমরা ডিফাইন করি এইভাবে dy বাই dx ইকুয়াল টু 1/0। তাহলে এই যে এইখান থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে dy বাই dx ইকুয়াল টু 0, আর স্পর্শক এক্স অক্ষের উপরে লম্ব হলে তথা y অক্ষের সমান্তরাল হলে dy বাই dx ইকুয়াল টু 1/0। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্ট? প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝতে হবে। আজকাল কম্পিটিশন এর এই যুগে যদি তুমি প্রত্যেকটা জিনিস ভালো করে না বোঝো তাহলে সমস্যায় পড়ে যেতে হবে। ভবিষ্যতে যখন হায়ার এডুকেশনে যাবা তখন এই জিনিসগুলো তোমার প্রয়োজন পড়বে। এই জিনিসগুলো ভালোভাবে রপ্ত যদি না করতে পারো তাহলে এইগুলো ভবিষ্যতে যখন প্রয়োগ করতে হবে তখন মাথার ভিতরে হাজারো প্রশ্ন এসে হাজির হবে। এবং এগুলো যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে এর সাথে কোরিলেটেড যে সমস্ত জিনিস সেগুলো তোমার ব্রেনের মধ্যে আছে ঢুকবে, সেগুলো চর্চায় থাকবে, মনে থাকবে। এর সাহায্যে তুমি আরও অন্যান্য প্রবলেম সলভ করতে পারবা ইজিলি। দেখো আরেকটা কথা আছে যে আমরা আরেকটা জিনিস কালকে জেনেছি, সেটা হলো যে স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করলে dy বাই dx ইকুয়াল টু +-1। এটা আমরা জেনেছি, কিন্তু কিভাবে +-1 হয়? dy বাই dx ইকুয়াল টু +-1 হবে কেন? অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করলে কেন +-1 হবে dy বাই dx? গুড কোশ্চেন। দেখো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু।
স্পর্শক যদি অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করে তাহলে স্পর্শকটা হয় এইভাবে থাকবে অথবা এইভাবে থাকবে, তাহলেই কেবল অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করতে পারে। তো এইভাবে যখন থাকছে তখন এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তখন সেই স্পর্শকের ঢাল m ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স, আর ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু tan 45 ডিগ্রি, আর এটা সমান 1। কিন্তু সেই স্পর্শকটা যখন এইভাবে থাকছে তখনও কিন্তু অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করছে, এটাও 40 এটাও 45, উভয়টা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কিন্তু বেসিক্যালি আমরা যখন এই স্পর্শকের ঢাল নির্ণয় করতে যাব, ঢাল নির্ণয় করতে গেলে কিন্তু এইদিকে কোণ উৎপন্ন করছে ওয়াইকের সাথে কত কোণ উৎপন্ন সেটা ইম্যাটেরিয়াল। তখন আমার দেখতে হবে যে আমার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে সেটা জানার দরকার হবে অবশ্যই। এখন ট্যানের ডেফিনেশনেই বলা হচ্ছে, ঢালের ডেফিনেশনেই বলা হচ্ছে যে কোনো সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টের মাধ্যমে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানের মানকে ওই রেখার ঢাল বলে। তাহলে আমরা দেখো অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টের মাধ্যমে এটা হচ্ছে 90, এর সাথে 45, তার মানে tan 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তা tan 135 মানে -1, আর সেই কারণে যখন একটা স্পর্শক অক্ষদ্বয়ের সাথে সমান কোণ উৎপন্ন করে তখন এইখানে +1 ডিওয়াই বাই ডিএক্স, এইখানে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু -1, উভয়কে একসঙ্গে লেখা হয় ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু +-1। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে মনের ভিতরে তোমাদের অনেক প্রশ্ন ছিল যে কীভাবে আসছে, এগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এভাবে হাজারো প্রশ্ন তোমাদের মনের মধ্যে, সবার ক্ষেত্রে না হোক কারো কারো ক্ষেত্রে এই প্রশ্নগুলো আমার বিশ্বাস তাড়া করে ফিরেছে। আমি চেষ্টা করেছি সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদের দেওয়ার, তোমাদের যে খোরাক ছিল, যে ক্ষুধা ছিল, দানার ক্ষুধা, দানার আগ্রহ, সেটা মেটানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসে সবাই তোমরা উপস্থিত ছিলে, সেজন্য তোমাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি আগামী ক্লাসে উপস্থিত থাকার জন্যে, আবার সময় দেওয়ার জন্যে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ।